আসসালামু আলাইকুম। সাদিক স্যার পাবলিকেশনের পক্ষ থেকে সাদিক স্যারের পেজ থেকে আমি জিএম জাহাঙ্গীর আলম আপনাদেরকে জানাই বাংলা ক্লাসে স্বাগতম। আজকে এমন একটা টপিকস নিয়ে কথা বলবো যে টপিকসটা যদি আপনি মুখস্থ করেন তাহলে পরীক্ষায় নিশ্চিত ধরা খাবেন। আর যদি বিষয়টা বোঝেন, বোধগম্য হয়, তাহলে বুঝে বুঝে অপশন দেখা মাত্রই উত্তর করতে পারবেন আর কখনোই ভুল হবে না। ধ্বনি পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ টপিকস। বাংলার যতগুলো টপিকস আছে, ধ্বনি পরিবর্তন একটা অন্যতম টপিকস। এখান থেকে প্রশ্ন আসে না এমন কোনো পরীক্ষা নাই, এমন কোনো পরীক্ষা নাই যে এখান থেকে প্রশ্ন আসেনি। সো নেভার মিসিং একটা টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমার সাথে থাকবেন, মাগরিবের আজান পর্যন্ত আপনাদের সাথে থাকবো এবং এই সময়ের মধ্যে ধ্বনি পরিবর্তনের যাদের যাদের ভীতি আছে আমি গ্যারান্টি দিচ্ছি আজকের পরে আপনাদের আর এই ভুল কখনোই হবে না। জাস্ট এই ক্লাসটা দেখবেন এবং বইটা খুলবেন, বই খুলে আপনি কয়েকবার রিডিং করবেন, এরপরে দেখবেন ধ্বনি পরিবর্তন এই জায়গা থেকে প্রশ্ন দুইটা আসুক, তিনটা আসুক, পাঁচটা আসুক, যে কয়টাই আসুক না কেন আপনি কখনোই ভুল করবেন না। সেটা বিসিএস হোক, প্রাইমারি হোক, শিক্ষক নিবন্ধন। নেভার মিসিং টপিকস, আমার সাথেই থাকুন। আর যে কথাটা শোনা যাচ্ছে যে শিক্ষক নিবন্ধনের প্রিলি থাকবে না, আরে ভাই এটা আলোচনা হচ্ছে, আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন যদি আপনি কোয়ালিফাই করেন, তবেই না আপনার লিখিত পরীক্ষার টিকিটটা পাবেন। সো এইটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি বলি যে গতবার যে পরীক্ষাটা হলো 18তম শিক্ষক নিবন্ধন, সেখানে 18 লাখের উপরে প্রিলিমিনারিতে আবেদন করেছিল। সেখানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে, সরি, প্রিলিতে অংশ নিয়েছিল 13 লাখের উপরে, পাস করেছিল 4 লাখ। তাহলে প্রায় 8 লাখেরও অধিক বাদ পড়েছিল প্রিলিমিনারি পরীক্ষায়। সো এই ধাপটাই কিন্তু অনেক স্টুডেন্টের জন্য একটা মরণ ফাঁদ। এই ফাঁদ উতরানো অনেকের জন্য অনেক চ্যালেঞ্জিং। অনেকে লিখিত পরীক্ষায় অনেক ভালো, বাট প্রিলিমিনারিতে খুবই খারাপ, কারণ সেখানে গণিত আছে, ইংলিশ আছে। এই জিনিসটা অনেকেই প্র্যাকটিসের মধ্যে থাকে না। সাপোজ কেউ একজন আহ, বাংলায় অনার্স করলো বা অন্য সাবজেক্টে অনার্স করলো, সে কিন্তু গণিতের প্র্যাকটিস দীর্ঘদিন করছে না, ইংলিশের প্র্যাকটিস দীর্ঘদিন করছে না, যার কারণে এখানে এসে সে কিন্তু প্রিলিতে কোয়ালিফাই করতে পারে না। সো আমি মনে হয় বেশি কথা বলছি, তো আপনাদেরকে বলে রাখি যে আপনারা পড়াশোনাটা চালিয়ে যান। আহ, আমাদের কিন্তু সার্কুলার খুব দ্রুতই হয়ে যাবে, খুব দ্রুতই সার্কুলার হয়ে যাবে। আমরা ইতিমধ্যেই জানি যে এনটিআরসি সিদ্ধান্ত নিয়েছে যে কিছু পরিবর্তন আনবে, সেই পরিবর্তন নিয়ে অন্য কোনো বিষয়ে ভিডিওতে কথা বলবো। শুভে আচ্ছা, আমি নিজে উঠে দেখি। আলহামদুলিল্লাহ, আমাদের ক্লাসে ইতিমধ্যেই অনেকেই যুক্ত হয়ে গেছে। তো সাদিক স্যারের এই পেজটি আপনাদের কল্যাণার্থে দীর্ঘদিন ধরে কাজ করছে। সো স্যারের এই পেজটির প্রতি কৃতজ্ঞতা স্বরূপ অন্তত এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর সাদিক স্যারের মানে ভালোবাসায় আপনাদের সাথে এই ক্লাসে আসা। তো আসুন আমরা ধ্বনি পরিবর্তনের একদম A to Z সম্পর্কে বিস্তারিত জানবো। আমি আগেই কথা দিয়েছি যে এই টপিকসটা মুখস্থ করা যাবে না কখনোই। জাস্ট আপনাকে এইটা বুঝতে হবে অ্যান্ড অ্যান্সার করতে হবে, তাহলেই আপনার এবার এভারলাস্টিং একটা পড়াশোনাটা হবে। তো আসুন, ধ্বনি পরিবর্তন জিনিসটা কি? ধ্বনি পরিবর্তন মানে হচ্ছে যে একই শব্দ ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্নভাবে উচ্চারণ করতে পারে, কিন্তু তার অর্থ কিন্তু একই থাকবে। ধ্বনি পরিবর্তন। আচ্ছা, আমি যদি বলি রিক্সা, আর একজন বলল রিস্কা, এতে কিন্তু অর্থের কোনো পরিবর্তন নেই, জাস্ট ধ্বনির পরিবর্তন। অর্থ কিন্তু একই। রিস্কা বললেও আপনি যা বোঝেন, রিক্সা বললেও সেই একই জিনিসই বোঝেন। একইভাবে আমি যদি বলি পিশাচ, পিশাচ বললে আপনি নরপিশাচ বা পিশাচ খারাপ জিনিসকেই বোঝেন। আবার পিশাচ না বলে যদি পিশাচ বলেন, তাহলেও কিন্তু এই একই জিনিস বোঝায়। তার মানে ধ্বনি পরিবর্তনটা মানুষ তার মুখের উচ্চারণগত কারণে এটা করে থাকে, তার মুখের জড়তার যাতে না আসে সেজন্য। তাহলে এই ধ্বনি পরিবর্তন অর্থের কোনো পরিবর্তন না। তাহলে এই ধ্বনি পরিবর্তন কি কি কারণে হয়, কিভাবে হয়, এভরিথিং এই ভিডিওতে থাকবে। আর আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই লাইভে সংযুক্ত হয়েছেন, তো এই ক্লাসটি একটু আপনারা শেয়ার করে দেবেন। প্রথমে আসি ধ্বনি পরিবর্তন। এই ধ্বনি পরিবর্তনের একটা পরিবর্তন হচ্ছে স্বরাগম। কি বললাম? স্বরাগম। এই বিষয়টা একটু মনে রাখবেন, স্বরাগম। স্বরাগম শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এইটা একদম ক্লিয়ার হয়ে যাবে। স্বর এবং আগম, অর্থাৎ স্বরের আগমন, অর্থাৎ কোনো শব্দের ভেতরে যদি স্বরের আগমন ঘটে তাহলে তাকে স্বরাগম বলবে।
স্বর মানে কি? বর্ণের আগমন ঘটবে। এখন এই স্বরের আগমন তিন ভাবে ঘটতে পারে, একটা স্বরের শুরুতে, স্বরের মাঝখানে এবং স্বরের শেষে। এই জন্য স্বরাগমকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্ত স্বরাগম। আদি স্বরাগম মানে শুরুতে যদি আগমন ঘটে, আর মধ্য স্বরাগম মানে যদি মাঝখানে আগমন ঘটে, এবং অন্ত স্বরাগম মানে হচ্ছে শেষে আগমন ঘটে। এটা হচ্ছে স্যার, প্রিলি না থাকলে ভালো হবে স্যার। প্রিলি রাখতেই হবে ওদের, কারণ হচ্ছে প্রিলি না রাখলে এই 20 লক্ষ খাতা মূল্যায়ন সঠিকভাবে হবে না। এত জনবল এনটিআরসি এর নাই। সো এই বিষয় নিয়ে কথা বলা হবে অন্য সময়। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে ধ্বনি পরিবর্তন। আচ্ছা, আমরা ধ্বনি পরিবর্তনের যে বিষয়টা নিয়ে প্রথমেই কথা বলবো সেটা হলো স্বরাগম। আচ্ছা, আগেই বলেছি স্বরাগম মানে কি? স্বরের আগমন, স্বর প্লাস আগম, অর্থাৎ স্বরের আগমন ঘটবে, স্বরের আগমন ঘটবে, স্বরের আগমন ঘটবে। আচ্ছা, আমরা বলি স্কুল, তাই না? এটা ওই মিনা কার্টুন দেখেছেন না আপনারা ছোটবেলায়? আমরা দেখেছি। এই জেনারেশন আপনারা যে যে জির অনেকেই হয়তো দেখেনি মিনা কার্টুন। তো এইখানে ওই যে মিনা বা টিয়া পাখি কিভাবে বলে? স্কুল। বা ইন্ডিয়াতেও কিন্তু স্কুল এই যে একটা স্বরের ই ধ্বনির আগমন ঘটায়। তাহলে আমরা দেখেন মূল যে বানানটা হচ্ছে স্কুল, এই দন্ত শয় কয় রসুলা স্কুল, এটা উচ্চারণ যখন করছি তখন কিন্তু এর আগে একটা ই ধ্বনির আগমন করাচ্ছি, স্কুল, স্কুল, তাই না? তাহলে এই যে স্কুল থেকে স্কুল, এই যে স্কুল ই ধ্বনির আগমন ঘটলো, এটার কি, এটা কেন? এটা কি জিনিস? এটা হচ্ছে স্বরের আগমন। এটা কি জিনিস? এটা স্বরের আগমন। এই যে স্কুল থেকে স্কুল হলো, এটাই হচ্ছে স্বরের আগমন। আচ্ছা, একইভাবে একটু সমস্যা করছে, বাট আমি বিশ্বাস করি এটা এরকম হচ্ছে কেন। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। স্যারের সমাজের একটা ধামাকা ক্লাস নেবেন প্লিজ। তানজিমা মিলি, অবশ্যই সমাজের একটা ধামাকা ক্লাস আপনাদেরকে নেওয়া হবে। এখন যে বিষয়টা নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, আশা করি সমস্যা কেটে গেছে। আচ্ছা, আবারও বলি, আদি স্বরাগম। আদি মানে কি? আদি মানে শুরুতে। শুরুতে যদি স্বরের আগমন ঘটে তার নাম হচ্ছে আদি স্বরাগম। এই জন্য এখানে একটু দেখেন, স্নান, স্নান থেকে এই যে স্নান হয়ে গেল, স্নান, এটা কি আঁকা? রস্বইতে রস্বীকার, এই রস্বীকারের আগমন ঘটেছে। তাহলে স্নান থেকে স্নান হয়ে গেল, তাহলে এটা স্বরের একটা আগমন ঘটেছে, স্বরের একটা বর্ণকে আনা হয়েছে, তাই এর নাম কি? স্বরাগম। আর এই আগমনটা কোথায় ঘটেছে? শুরুতে, শব্দের শুরুতে, তাই এর নাম আদি স্বরাগম। আদি মানে কি? শুরু। আদি মানে কি? শুরু। দেখেন স্কুল, স্কুল থেকে স্কুল, এই যে ইর ধ্বনির আগমন ঘটেছে, তাই এটা হয়েছে স্কুল থেকে স্কুল। এটা কিসের আগমন ঘটেছে? রস্যের আগমন ঘটেছে, তাই এটা আদি স্বরাগমের উদাহরণ। একইভাবে স্টেশন থেকে স্টেশন, এই যে ই ধ্বনির আগমন ঘটেছে, রস্যের আগমন ঘটেছে, তাই এটা আদি স্বরাগম। আপনারা যদি এই ক্লাসটি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে একটু লিখুন, ইয়েস স্যার, ডান। আদি স্বরগম আপনাদের ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্টসে জানান তো যে এই বিষয়টা ক্লিয়ার কিনা। একটু কাইন্ডলি কমেন্টে জানান যে আপনারা এই টপিকসটা বুঝতে পেরেছেন কিনা। সবাই বুঝতে পেরেছেন কিনা একটু কাইন্ডলি জানান। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, যারা এই টপিকসগুলো ইতিমধ্যেই জানেন তাদের জন্য এটা উপকৃত হবেন আপনারা, আশা করি। একটু ধৈর্য নিয়ে দেখুন। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মধ্য স্বরাগম। এখন যেটা নিয়ে কথা বলবো মধ্য স্বরাগম। আমরা আগেই জেনেছি যে মধ্য স্বরাগম জিনিসটা কি জিনিস। আমরা আগেই জেনেছি স্বরাগম মানে স্বরের আগমন ঘটবে, যদি শুরুতে ঘটে আদি স্বরাগম, এবার যদি মধ্যখানে আগমন ঘটে তাহলে তার নাম হবে মধ্য স্বরাগম। আর মধ্য স্বরাগমের আরো দুইটা নাম আছে, বিপ্রকর্ষ এবং স্বরভক্তি। বিপ্রকর্ষ বা স্বরভক্তি, এইটা কিন্তু কখনো কখনো পরীক্ষায় আসে এইভাবে, নিচের কোনটি বিপ্রকর্ষের উদাহরণ, নিচের কোনটি স্বরভক্তির উদাহরণ, বা নিচের কোনটি মধ্য স্বরাগমের উদাহরণ, অথবা আসে নিচের কোনটি স্বরাগমের উদাহরণ। এইভাবে যদি প্রশ্ন আসে তখন কিন্তু আপনারা বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, আজম শেখ বলেছেন স্যার সাথেই আছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের নেটের সমস্যা কেটে গেছে, সো লাইভটা একটু শেয়ার করে দেবেন যাতে করে অন্যরাও দেখতে পারেন। আচ্ছা, মধ্য স্বরাগম। আচ্ছা, মধ্য স্বরাগম, আমি যদি দেখেন মধ্য স্বরাগমে অধ্বনির আগমন ঘটছে কিভাবে, অধ্বনির আগমন কিভাবে ঘটছে আমি যদি এখানে দেখি, আমি বললাম রত্ন, রত্ন এটা যুক্ত বর্ণ, তাই না? এখন এইটাকে যদি আমি ভেঙে লিখি,
এইটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে রতন, রত্ন থেকে কি হয়ে গেল রতন। এই রতন লেখার কারণে এই তর সাথে কিন্তু একটা অধ্বনি আছে। তর সাথে কি ধ্বনি আছে বলেন তো? প্রত্যেক ব্যঞ্জন ধ্বনির সাথে একটা অ থাকে, জানেন না? অ থাকে। আমি যদি বলি ক, কর সাথে কি থাকে? একটা কর সাথে অধ্বনি থাকে। তাহলে আমি যখন রত্ন বলছি তখন কিন্তু তর সাথে দন্তান্ন আছে। কিন্তু যখন আমি বলছি রতন, রতন যখন বলছি এই ত আলাদা করে দেওয়ার কারণে এই তর সাথে একটা অধ্বনির আগমন ঘটে গেছে। তাহলে মাঝখানে একটা অধ্বনির আগমন ঘটেছে। তাই এই রত্ন থেকে রতন এটা স্বরাগমের উদাহরণ, এবং সেটা যেহেতু মাঝখানে ঘটেছে তাই এটা মধ্য স্বরাগম। কারা কারা বিষয়টা ক্লিয়ার একটু আহ, বলবেন? কারা কারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন একটু কমেন্টসে জানান যে রত্ন থেকে রতন এটা মধ্য স্বরাগম। আপনি ক্লিয়ার এই বিষয়টা একটু জানান। এরপরে দেখেন ধর্ম থেকে ধরম। আচ্ছা ধর্ম, ধর্ম থেকে ধরম। আচ্ছা রেফ, এই যে রেফ, রেফ বর্ণের যে মূল শব্দ, মূল বর্ণ এটা রও হয় আবার রিও হয়, তাই না? এই দুইটা জিনিস কিন্তু হয়। এখন আমি এই ধর্ম থেকে যদি ধরম দিই, এই রেফের পরিবর্তে এখানে র লিখি, বলেন তো এই রর সাথে কি আছে? একটা অ আছে। কারণ আমরা জানি প্রত্যেক ব্যঞ্জন ধ্বনির সাথে কি থাকে? প্রত্যেক ব্যঞ্জন ধ্বনির সাথে একটা অ থাকে। তাহলে ধর্ম থেকে ধরম যখন আমি বলছি তাহলে এই রর সাথে কিন্তু একটা অ আছে। অ, এই যে অধ্বনির আগমন মাঝখানে ঘটেছে তাই এটা মধ্য স্বরাগমের উদাহরণ। ধর্ম থেকে ধরম মধ্য স্বরাগম। স্বপ্ন থেকে স্বপন, স্বপ্ন থেকে স্বপন। দেখেন এই যে স্বপ্ন, যখন আমি প এবং দন্তান্ন আলাদা করে লিখলাম, এই আলাদা করে লিখলাম মানেই হচ্ছে পর সাথে একটা অ আছে। কিন্তু যখন প সাথে দন্তান্ন ছিল তখন কিন্তু অটা ওখানে ছিল না, কারণ যুক্ত বর্ণের সাথে সেখানে কিন্তু শুধু দন্তান্ন ছিল। তাহলে স্বপ্ন থেকে স্বপন, এই স্বপ্ন থেকে স্বপন এইটা যখন আমি বলছি তখন কিন্তু মূলত এই পর সাথে একটা অ একটা আগমন আছে, এটা আগমন ঘটেছে, তাই এটা মধ্য স্বরাগম। আপনারা ক্লিয়ার কিনা? মধ্য স্বরাগম, স্বরাগম মানে আবার বুঝে নেন, স্বরাগম মানে স্বরের আগমন ঘটবে। স্বরের কি ঘটবে? আগমন ঘটবে। সেটা যদি শব্দের শুরুতে হয় সেটার নাম আদি স্বরাগম, আর যদি স্বরের আগমন মাঝখানে ঘটে তাহলে তার নাম মধ্য স্বরাগম। অনুরূপভাবে হর্ষ থেকে হরস, হরস এই রস সাথে একটা অ আছে, তাই এটা মধ্য স্বরাগম। আপনারা যদি ক্লাসটি বুঝে থাকেন, এই টপিকটি বুঝে থাকেন, তাহলে কমেন্টসে একটু লিখুন ইয়েস ডান, ইয়েস ডান লিখুন। আর ভিডিওটি একটু শেয়ার করে দেন, ভিডিওটি একটু শেয়ার করে দেন। আপনাদের বেশি বেশি শেয়ার এবং বেশি বেশি ক্লাসে উপস্থিত যদি থাকে তাহলে আমি নিয়মিত আপনাদের সাথে ক্লাসে আসব। এবং আমি আমার পরিচয়টা আপনাদের দেইনি, আমি জিএম জাহাঙ্গীর আলম, একজন নন ক্যাডার গভর্নমেন্ট এমপ্লয়ি। দুইটা নিবন্ধনেই আমার সার্টিফিকেট আছে, বাট আমি নিবন্ধনে যাওয়াই লাগেনি। দশম গ্রেডে একটা ভালো চাকরি আল্লাহর রহমতে পেয়েছি, যার কারণে ইতিপূর্বে আমি প্রাইমারিতেও চাকরি করেছি, প্রাইমারি জব করেছি এনটিআরসি এর মধ্যে, কলেজ স্কুল দুইটা সার্টিফিকেট আছে, এবং সরকারি একজন এমপ্লয়ি। সো আমি কিভাবে নিবন্ধনে পাশ করতে হয় সেটা আমার তো জানা আছে, প্রাইমারি লেভেলটাও জানা আছে, বিসিএস এ দুইবার রিটেন দিয়েছি, ভাইবা দিয়েছি। সো আমি আপনাদেরকে সঠিক গাইডলাইন দিতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। সো আমি আলোচনা করতেছিলাম স্বরাগম নিয়ে, স্বরাগম নিয়ে। দ্রুত আমার ক্লাসের সাথে থাকবেন, আশা করি আপনাদেরকে সঠিকভাবে একদম আমি যেভাবে পরীক্ষায় ভুল না করে অ্যান্সার করতে পারি সেই জিনিসটা আপনাদেরকে দেবো। শুধু অ্যাটেন্টিভ থাকতে হবে, আপনাদেরকে মনোযোগটা ধরে রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। মোহাম্মদ সাদিকুল ইসলাম সাদিক বলেছেন যে শব্দের শুরুতে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। ভেরি গুড। সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরের আগমনের মধ্য স্বরাগম বলে। ভেরি গুড সাদিকুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুব দারুণ করে লিখেছেন সময় নিয়ে। এখন আমরা যে বিষয়টা নিয়ে দেখব যে মধ্য স্বরাগমের আরো কিছু উদাহরণ দেখব। মধ্য স্বরাগম মানে কি? শব্দের মাঝখানে যদি ধ্বনির আগমন ঘটে। এখন ই, ই ধ্বনির আগমনটা ঘটবে, দেখেন কিভাবে ই ধ্বনির আগমন ঘটছে কিভাবে। এই যে ই ধ্বনির আগমন, প্রীতি, প্রীতি থেকে পিরিতি, পিরিতি। এখন এই যে মাঝখানে কি ধ্বনির আগমন ঘটেছে? একটা অতিরিক্ত র ধ্বনির আগমন ঘটেছে। এখানে ছিল প্রীতি, এখানে হয়েছে অতিরিক্ত একটা র ধ্বনি চলে এসেছে। তাহলে এটা কোথায় আগমন ঘটেছে? ধ্বনির মাঝখানে। তাহলে এটা মধ্য স্বরাগম এই কারণে। আচ্ছা ক্লিপ, কয়লায় রশ্মি বা ক্লিপ, ক্লিপ থেকে দেখেন এই যে এখানে কয় হস্যি লয় হস্যি প ক্লিপ হয়েছে, তাই না? এখানে এই যে রশ্মিকারের আগমন ঘটেছে, রশ্মিকারের আগমন ঘটেছে।
তাই যেহেতু মাঝখানে একটা ধ্বনির আগমন ঘটেছে, তাই আমরা মাঝখানে যদি আগমন ঘটে তাকে কি বলবো? মধ্য স্বরাগম বলবো। অনুরূপভাবে ফিল্ম থেকে ফিল্ম, এখানেও কিন্তু রস্যিকারের আগমন ঘটেছে। কোথায় ঘটেছে? মাঝখানে ঘটেছে। এই জন্য এখানে আমরা কি বলবো? মধ্য স্বরাগম। তাহলে এটা কিন্তু আপনার কখনোই মুখস্থ করা লাগবে না যদি আপনি টপিকসটা ভালোভাবে বুঝে থাকেন। আর যারা মুখস্থ করবেন তারা দুদিন পরেই এটা শুধু যদি মুখস্থ করেন, প্রীতি থেকে প্রীতি, প্রীতি থেকে প্রীতি, মধ্য স্বর্গম, মধ্য স্বর্গম, এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি। এক সপ্তাহ মনে থাকবে, এক সপ্তাহ পরে আপনি এটা আর খুঁজেই পাবেন না, এটা মনেই থাকবে না আপনার। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, একদম চ্যালেঞ্জ দিয়েছি যেটা আপনার মনেই থাকবে না। সো আমি যে পরামর্শ আপনাদেরকে দেব, ধ্বনি পরিবর্তন এই অধ্যায় যে মুখস্থ করবে তার জীবনে দুঃখের শেষ নেই, এখান থেকে সে নাম্বার কখনো তুলতে পারবে না। এখন আমরা দেখি যে মধ্য স্বরাগমে কিভাবে এ ধ্বনির আগমন ঘটে। দেখেন এ ধ্বনির আগমন ঘটবে কিভাবে? গ্রাম, এই যে গ্রাম থেকে হলো গ্রাম, গ্রাম থেকে গ্রাম। আমরা আগেই বলেছি যে ধ্বনি পরিবর্তন মানুষ মুখ দিয়ে যেটা উচ্চারণ করে সেটাই হচ্ছে ধ্বনি। আমরা গয়রাফলা আকারম গ্রাম, এটাকে অধিকাংশ মানুষ কি গয়রাফলা আকারম গ্রাম এরকম সুন্দর করে উচ্চারণ করি? না, বলি গ্রাম। ক্লাস বলি নাকি ক্লাস বলি? ক্লাস, গ্লাস, তাই না? আমরা মুখে যেটা উচ্চারণ করি এইটাই হচ্ছে ধ্বনির পরিবর্তন। তাহলে দেখেন এই যে গ্রাম থেকে গ্রাম, গয়কার রয়কার মু গ্রাম, এই যে মাঝখানে রধ্বনির আগমন ঘটলো, সরি, এইখানে এই র ফলার জন্য র হলো, আর এখানে অতিরিক্ত একার আসলো, একার, গ্রাম, গ্রাম, তাই হলো এটা এখানে এর আগমন ঘটছে। দেখেন প্রেক, প্রেকের জন্য দেখেন এই এর একার অতিরিক্ত এসেছে, স্রেফ থেকে এখানে একার অতিরিক্ত এসেছে। তাহলে এই যে অতিরিক্ত গুলো এসেছে এটা কিন্তু কোথায় এসেছে? কোথায় এসেছে? মাঝখানে এসেছে, তাই মধ্য স্বরাগম, তাই মধ্য স্বরাগম। আশা করি বুঝতে পেরেছেন। আব্দুস সেলিম বলেছেন অসাধারণ ক্লাস, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা খুব অ্যাটেন্টিভ থাকবে আমি তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি যে ধ্বনির পরিবর্তন আর কখনো তাদের সমস্যা হবে না। তাহলে আমি আবারও একটু ক্লিয়ার করি, যদি স্বরের আগমন শুরুতে আসে তাহলে সেটা হবে আদি স্বরাগম, আর যদি স্বরের আগমন মাঝখানে হয় তাহলে সেটা মধ্য স্বরাগম, আর যদি স্বরের আগমন শেষে হয় তাহলে তার নাম অন্ত স্বরাগম। অন্ত মানে কি? শেষ। তাহলে স্বরাগম, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে অন্ত স্বরাগম। কি জানবো? অন্ত স্বরাগম। অন্ত স্বরাগম মানে কি? অন্ত, এই যে অন্ত, এই অন্ত মানে কি? শেষ। আর আদি মানে কি? শুরু। এই জিনিসটা একটু খেয়াল করবেন, স্বরের আগমন কোথায় ঘটবে? অন্ত, শেষে, শেষে। এখানে বলেছে কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এরূপ স্বরাগমকে বলা হয় অন্ত স্বরাগম। অর্থাৎ একটা স্বরধ্বনি যখন অতিরিক্ত স্বরধ্বনি একটা শব্দের শেষে আসবে সেটাকে বলবো আমরা অন্ত স্বরাগম। সেটাকে আমরা কি বলবো? অন্ত স্বরাগম। অন্ত স্বরাগম। দেখেন এই দিশ শব্দটা ছিল, তাই না? দিশ, এই তালবুসার সাথে কিছু ছিল? কিছুই ছিল না। কিন্তু এই দিশটাকে আমরা যদি শ্রুতিমধুর করে, বা অনেকে এটা পরিবর্তন করে বলে দিশা, কি বলে? দিশা। আর দিশার কারণে এই শেষের একটা আকার যোগ করা হয়েছে। তাহলে দিশ থেকে দিশা, এই অতিরিক্ত শেষে কি হলো? একটা আদনের আগমন ঘটলো। এই যে শেষে আগমন ঘটলো এই জন্য এর নাম অন্ত স্বরাগম। অন্ত মানে কি? অন্ত মানে শেষ। অন্ত মানে কি? অন্ত, এই অন্ত বানানটা দেখবেন, অদ্বৈত নয় তয়, অদ্বৈত নয় তয় জফলা, অন্ত মানে কিন্তু শেষ। এই শেষে আগমন ঘটেছে তাই এর নাম অন্ত স্বরাগম। এটা আশা হলে বুঝতে পেরেছেন। এখন দেখেন বেঞ্চ থেকে হয়েছে বেঞ্চি। বেঞ্চ থেকে কি হয়েছে? বেঞ্চি। অনেকেই বলবে আচ্ছা বেঞ্চ থেকে বেঞ্চি, এই যে রস্যিকার, এটা তো মাঝখানে আগমন ঘটেছে। আরে ভাই, এইখানেই তো খেলা, এইখানেই তো খেলা। আসলে বেঞ্চ থেকে বেঞ্চি এটা কিন্তু, এই আগমনটা কিন্তু মাঝখানে ঘটেনি। আপনারা কি বলতে পারবেন এই আগমনটা কি মাঝখানে ঘটেছে? বেঞ্চ থেকে বেঞ্চি, রস্যিকার কি মাঝখানে? আপনি মুখে উচ্চারণ করেন তো, বেঞ্চ, বেঞ্চি, ই, ই, ইটা কখন বলছি? শেষে বলছি। ইটা কখন বলছি? শেষে বলছি। এই যে শেষে বলছি অর্থাৎ শেষে আগমন ঘটেছে। তাই বেঞ্চ থেকে বেঞ্চি এটা কিন্তু মধ্য স্বরাগম নয়। এটা কিন্তু অনেকেই ভুল করে বসে থাকবে। অবশ্যই মনে রাখবেন বেঞ্চ থেকে বেঞ্চি এই আগমন, এই রস্যিকারের আগমন কিন্তু ঘটেছে শেষে। কোথায় ঘটেছে? শেষে ঘটেছে। তাহলে বেঞ্চ থেকে বেঞ্চি এটা হচ্ছে কিন্তু অন্তঃস্বরাগম। এই একইভাবে সত্য থেকে সত্যি, এই সত্যি মুখে যখন উচ্চারণ করছেন সত্যি, ই, এটা কখন উচ্চারণ হচ্ছে? এটা উচ্চারণ হচ্ছে শেষে, তাই এটার নাম মানে অন্তঃস্বরগম। উচ্চারণটা আমি বলেছিলাম ধ্বনির পরিবর্তন, ধ্বনি মানে কিন্তু এখানে বানান দেখবেন না, লেখলে কি হয় সেটাও দেখবেন না।
মুখে যে সুন্দর করে উচ্চারণ করে চিন্তা করতে পারবে সেই কিন্তু ধ্বনির পরিবর্তন সঠিকভাবে পারবে। তাহলে সত্য থেকে সত্যি ই ধ্বনির আগমন কোথায় ঘটেছে? শেষে ঘটেছে, তাই এটার নাম অন্তঃস্বরাগম। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। যদি ক্লাসটা বুঝতে পারেন তাহলে বলেন ইয়েস ডান, একটু লেখেন। আচ্ছা, রাকিব হোসেন বলছেন আরেকবার বলুন স্যার। আচ্ছা, রাকিব হোসেন, আমি বলছিলাম যে এই আসলে অন্তঃস্বরাগমটা হচ্ছে, যদি অন্ত মানে শেষ, অন্ত মানে কি শেষ, যদি কোনো শব্দের শেষে অতিরিক্ত ধ্বনি বা বর্ণ যুক্ত হয়, অতিরিক্ত ধ্বনি বা বর্ণ যুক্ত হয়, তাহলে তাকে বলবো অন্তঃস্বরাগম। যেমন দিশ থেকে কি হয়েছে? এই যে দিশ, দিশ থেকে হয়েছে দিশা, দিশ থেকে কি হয়েছে? এই যে দিশা, এই যে আধুনির আগমন ঘটেছে, এটা আগমনটা কোথায় ঘটেছে? শেষে। শেষ মানে কি? শেষের আরো একটা বাংলা আছে অন্ত, অদন্ত নয়, তাই অন্ত, এই শেষে আগমন ঘটেছে, তাই দিশ থেকে দিশা, এটা অন্তঃস্বরাগম। এটা একটু মনে রাখবেন। আচ্ছা, বেঞ্চ থেকে বেঞ্চি, এইটা এই যে আপনি মুখে উচ্চারণ করেন তো, বেঞ্চ, বেঞ্চি, ইটা কখন উচ্চারণ করছেন? বেঞ্চি, ইটা কিন্তু একদম সবার শেষে উচ্চারণ করছেন, তাই না? বেঞ্চ থেকে বেঞ্চি, 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 ইটা কিন্তু শেষে উচ্চারণ হচ্ছে। তাহলে যেহেতু ধ্বনির ব্যাপার, ধ্বনি কিন্তু মুখে থাকে, ধ্বনি কিন্তু খাতায় থাকে না, এটা মনে রাখবেন। ধ্বনি কোথায় থাকে? মুখে। তাহলে মুখ দিয়ে উচ্চারণ করার সময় বেঞ্চি, ধ্বনিটা আমি উচ্চারণ করছি শেষে, তাই এর নাম কিন্তু অন্তঃস্বরাগম। বেঞ্চ থেকে বেঞ্চি, অন্তঃস্বরাগম। আশা করি আহ রাকিব হোসেন আপনি এবার বুঝতে পেরেছেন। সত্য থেকে সত্যি, ধ্বনিটা কখন উচ্চারণ করছি? ধ্বনিটা শেষে উচ্চারণ করছি, সত্য থেকে সত্যি শেষে উচ্চারণ করছি, যার কারণে এই সত্য থেকে সত্যি ধ্বনিটা শেষে উচ্চারণ করছি, যার কারণে এটা কিন্তু অন্তঃস্বরাগম। আচ্ছা, সাদিকুল ইসলাম সাদিক, কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, একে অন্য অন্তঃস্বরাগম বলে। থ্যাংক ইউ ভেরি মাচ সাদিকুল ইসলাম। বাশারুল ইসলাম বলেছেন ইয়েস ডান। যদি সবাই অন্তঃস্বরাগম বুঝে থাকেন তাহলে সবাই একটু বলুন ইয়েস ডান, ইয়েস ডান বলুন। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে যে চেঁচিয়ে চেঁচিয়ে যে বিষয়টা বললাম, সেটা হলো স্বরাগম, অর্থাৎ স্বরের আগমন। স্বরাগম সেটা শুরুতে হতে পারে, যদি শুরুতে আগমন ঘটে তার নাম আদি স্বরাগম, যদি স্বরের একটা অতিরিক্ত বর্ণ মাঝখানে আগমন ঘটে তার নাম মধ্য স্বরাগম, এবং লাস্টলি যেটা বললাম যে স্বরের আগমন যদি শেষে ঘটে তার নাম হবে অন্তঃস্বরাগম। এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, ইউনুস বলেন পোক্ত, পোক্ত থেকে পোক্ত। আচ্ছা, ওটাও কিন্তু অনেকটা এরকম ভাবেই। আচ্ছা, রাকিব হাসান বলেছেন লক্ষ্মীপুর জেলা থেকে ক্লাস দেখতেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। কে কোথা থেকে দেখছেন? রায়হান বলছেন স্যার অ্যাডমিটেড প্রসেসটা কি? অ্যাডমিটেড প্রসেসটা এই পেজেই দিয়ে মেসেজ করেন, সাদিক স্যার আপনাকে রিপ্লাই দেবে। আপনারা যারা ভর্তি হতে চান সাদিক স্যারের ক্লাসে, তারা আপনারা এখানে পেজে মেসেজ করেন, স্যার আপনাদেরকে পরবর্তী রিপ্লাইটা দিয়ে দেবে। আসুন, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অপিনিহিতি। একটু পরেই কিন্তু আমরা আপনাদেরকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সে এই বিগত সালের প্রশ্ন যেগুলো সুপার ডুপার বাসায় কিন্তু 500 এমসিকিউ, এই ধ্বনি পরিবর্তন অধ্যায় থেকে এই ক্লাসের শেষে আমি আলোচনা করব, যেগুলো বারবার পরীক্ষা আসে। এই একটা ক্লাস দিয়েই আপনি বিসিএস, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন সব জায়গায় কিন্তু কমন ফেলাতে পারবেন। আমি বলবো খুব মনোযোগ দিয়ে এই ক্লাসটা দেখুন, আপনার আর কখনোই এই ধ্বনি পরিবর্তন নিয়ে টেনশন থাকবে না। এরপরে আসি অপিনিহিতি। পরীক্ষায় আসে ডিসেট কোনটি অপিনিহিতির উদাহরণ। পরীক্ষায় আসে যে এই আশু থেকে আউ, সেটা কি ধরনের পরিবর্তন? অনেকভাবে পরিবর্তন আসে। এইটার ক্ষেত্রে শুধু মনে রাখবেন যে পরের ইকার এবং উকার যদি আগে উচ্চারিত হয়, পরের ইকার এবং উকার, ইকার এবং উকার যদি আগে উচ্চারিত হয় তাকে অপিনিহিতি বলে। আচ্ছা, আমি এই কথা বলার পরপরই আপনাদের অনেকের মাথার ভিতরে না ঢুকে মাথার বাইরে দিয়ে চলে গেছে, তাই না? আমি ক্লিয়ার করি পরের ইকার এবং উকার কিভাবে উচ্চারিত হয়, আমি একটু একটু ক্লিয়ার করি। দেখেন আজি, আমি বললাম কি আজি, এই যে আজি, এই আজিটা, এইটা যদি এই আজি ই ধরি কিন্তু আমরা পরে উচ্চারণ করছি, তাই না? আজিটা, এটাকে আমি যদি ভাঙি তাহলে কি হবে? আ হবে, তারপরে হবে বর্গীয় যা, তারপরে রস্বই। এটা জানেন তো? এইটা জানেন তো? এই যে রস্বইকার, একার, ওকার, এগুলো কিন্তু শেষে লিখতে হয়। এটা ভাঙলে কি হয়? আ বর্গীয় জ প্লাস রস্বই। কিন্তু এইটা যদি আমি এই আজি থেকে আজি ভাঙলে এটা হয়েছে, তাই না? এইটাকে যদি এই ইকারটা যদি আগেই বসাই তাহলে কি হয়? আইজ। আজি থেকে কি হয়ে গেল? আইজ। দেখেন এই যে ইকারটা, রস্বইকারটা, সেটাকে আমি যদি মাঝখানে নিয়ে আসি, আজি থেকে যদি নিয়ে আসি আইজ, অর্থাৎ তাহলে এই যে পরের ইকারটা আগে নিয়ে আসা হলো,
তাই এর নাম অপিনিহিত। কি বলেছি অপিনিহিতের সংজ্ঞায়? আবারও দেখেন যে পরের ইকার অথবা উকার আগে উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিতি বলে। পরের ইকার বা উকার যদি আগেই উচ্চারিত হয় তাকে কি বলবে? অপিনিহিতি। অপিনিহিতে। আচ্ছা, এই বিষয়টা সপ্তাহে কি কি বারে কোন কোন সময় ক্লাস নেন স্যার? আচ্ছা, সাদিক স্যারের ক্লাস আমি মানে অনিয়মিতভাবে নেই। ইনশাল্লাহ এখন থেকে সপ্তাহে 2-1টা ক্লাস থাকবেই। গ্রুপে মানে পেজে আগে থেকে জানিয়ে দেওয়া হবে, আগে থেকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, তাহলে কিন্তু আমরা যেটা জানলাম যে অপিনিহিতির যে সংজ্ঞা, পরের ইকার বা উকার আগে উচ্চারিত হবে। এখন দেখেন একটা উকারের উদাহরণ দেখি। আশু, কি বললাম? আশু। এই যে আশু, উটা কোথায় উচ্চারিত হচ্ছে? শেষে। এই আশু থেকে যদি আউশ, আ উশ, উশ, এই দেখেন এটা উকারটা কোথায় ছিল? শেষে। এটা আগেই নিয়ে আসা হলো। অর্থাৎ এটাকে যদি আমি ভাঙি, আ যোগ তালবস্য প্লাস রস্যু, এই যে রস্যুটাকে কোথায় নিয়ে আসা হলো? এইটাকে এক ধাপ আগে নিয়ে আসা হলো। অর্থাৎ পরের উকারটাকে কোথায় নিয়ে আসা হলো? এক ধাপ আগে নিয়ে আসা হলো। তাই বলা হচ্ছে যে পরের ইকার অথবা উকার যদি আগেই উচ্চারিত হয় তাহলে তার নাম কি হবে? তার নাম হবে অপিনিহিতি। এই বিষয়টা কে কে ক্লিয়ার? নড়াইল থেকে দেখছেন বর্ণা ইসলাম, নড়াইল থেকে থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের পেজে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আমি একটা অসময়ে ক্লাসে নিতে এসেছি, সাধারণত আমাদের ক্লাসগুলো সন্ধ্যার পরে হয়, বাট আমার ব্যস্ততার কারণে আমি আগেই নিয়ে নিলাম। তারপরেও যারা মিস করছে তারা যাতে মিস না করতে পারে এজন্য এই ক্লাসটি একটু শেয়ার দিয়ে দিন। শেয়ার দিয়ে দিলে তারা বেনিফিটেড হবে, একই সাথে আপনিও বেনিফিটেড হবেন। এই ক্লাসটি কিন্তু পরবর্তীতে হারিয়ে যাওয়ার চান্স থাকবে না, আপনার টাইম লাইনে থেকে যাবে। আর একই সাথে এই ক্লাসটি শেয়ার দিয়ে একটু কৃতজ্ঞতা প্রকাশ করবেন যাতে আমরা কষ্ট করে আপনাদের জন্য এই ধরনের ফ্রি ক্লাসগুলো রাখতে পারি। আচ্ছা, নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আচ্ছা অপিনিহিত আরেকবার ক্লিয়ার করি যে পরের ইকার বা উকার যদি আগেই উচ্চারিত হয় তাকে অপিনিহিতি বলে। যেমন জালিয়া থেকে জাইলা, জালিয়া থেকে কি হলো? জালিয়া, জালিয়া থেকে কি হলো? জাইলা। এখন জালিয়া, জালিয়া থেকে এটাকে যদি আমি ভাঙি তাহলে কি হয়? বর্গীয় জ, তারপরে হচ্ছে ল, তারপরে ই, তারপরে উন্তস্থ, তারপরে আ, তাই না? দেখেন এই যে ইকারের অবস্থান কোথায়? তৃতীয় নম্বরে না? এখন জাইলাটা উচ্চারণ যখন করছি, জাইলা, এই ইটা কত নম্বরে চলে আসলো? এইটা কিন্তু এটা ছিল প্রথম, এই ল হচ্ছে দ্বিতীয়, আর এই ই হচ্ছে তৃতীয় অবস্থানে ছিল, তাই না? এখন এটার আমি কে নিয়ে আসলাম জালিয়া থেকে জাইলা, জালিয়া থেকে কি হলো? জালিয়া থেকে হলো জাইলা। তাহলে এই যে বর্গীয় যা এবং রস্যই, এইটা কিন্তু এর অবস্থান আগে তৃতীয় নম্বরে ছিল, এখন কিন্তু দ্বিতীয় নম্বরে চলে এসেছে। অর্থাৎ উচ্চারণের ক্ষেত্রে আমরা যে ইকারটা পরে উচ্চারিত হচ্ছিল সেটাকে আমি একটু আগে নিয়ে আসলাম। এজন্য আবারও বলছি যে পরের ইকার এবং উকার, পরের ইকার এবং উকার যদি আগেই উচ্চারণ করি তাহলে সেক্ষেত্রে তার নাম হবে অপিনিহিতি। সেক্ষেত্রে তার নাম কি হবে? অপিনিহিতি। দেখেন জালিয়া থেকে হলো জাইলা, জালিয়া থেকে হলো কি? জাইলা। অর্থাৎ পরের ইকার বা উকার যদি আগেই উচ্চারণ করি তার নাম হবে অপিনিহিতি। ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্টস করেন যে ক্লিয়ার কিনা এই বিষয়টা থেকে। এই বিষয়টা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করব। একইভাবে দেখেন সাধু থেকে সাউদ, সাধু থেকে কি হয়েছে? এই যে সাধু, এই উটা কোথায় আছে? শেষে। এখন যদি আমি বলি সাউদ, সাধু থেকে সাউদ, এই যে উটা শেষে উচ্চারণিত হচ্ছিল সেটাকে আমি এক ধাপ আগে নিয়ে আসলাম, অর্থাৎ পরের উকারটা আগেই উচ্চারণ করলাম, তাই সাধু থেকে সাউদ হয়েছে। সাদিকুল ইসলাম, পরের ইকার আগে উচ্চারিত হলে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যে এত দ্রুত লিখতে পারেন, আপনার লেখায় তো আমি মুগ্ধ হয়ে গেছি। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন, সাদিকুল ইসলাম ক্লিয়ার হয়েছে। ওকে ডান, ওকে ডান। আচ্ছা, এরপরে আমরা আরেকটা টপিকসে যাব, আরেকটা টপিকসে যাব। এবার হচ্ছে অসমীকরণ। অসমীকরণ, এই টপিকসের নাম কি? অসমীকরণ। আচ্ছা, সমীকরণের সময় আমরা কি করি? এই বীজগণিতের সমীকরণ শব্দটা ব্যবহার করি, তাই না? আমরা বলি যে দেখেন এই সমীকরণ জিনিসটা আমরা কখন কাজে লাগাই? আগে বীজগণিতে একটু করে আসি। দেখেন আমরা বলি এই যে 5x প্লাস 3 ইকুয়াল টু, এখানে বলি যে 2x মাইনাস 8, তাই না? এই যে এইটা আর এটা দুই পাশ আমাদের সমান ধরে নিই। এটা কি? এই পাশ এবং এই পাশ সমান হলে আমরা এটা সমীকরণ হিসেবে বিবেচিত করি, তাই না? এই যে সমীকরণ মানে কি? সমান, মাঝখানে কি থাকে? একটা সমান থাকে। আর এখন বলা হচ্ছে অসমীকরণ।
অর্থাৎ অসমীকরণ মানে কি, এটা সমান ছিল, এই সমান থেকে অসমান করতে হবে। সমীকরণ মানে তাহলে অসমীকরণ মানে কি, অসমান করতে হবে। অসমীকরণ মানে কি করতে হবে, আমাদেরকে অসমান বানাতে হবে, এইটা একটু মনে রাখবেন। অসমীকরণ মানে কি, সমান ছিল, সমানটাকে কি বানাতে হবে, অসমান বানাতে হবে, তাহলে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন। অর্থাৎ একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে একটা স্বরধ্বনি যদি আগমন হয় তাকে অসমীকরণ বলে। আচ্ছা, আমি যখন বলছি টপ টপ, কি বললাম, টপ টপ, এই যে টপ টপ, এই যে এটাও সমান, এটাও যা এটাও তাই। এখন এই যে সমান জিনিসকে একটা একটা কি বলেছে, যে মাঝখানে একটা স্বরধ্বনি যুক্ত করতে হবে। মাঝখানে একটা কি স্বরধ্বনি যুক্ত করতে হবে, স্বরধ্বনি যুক্ত করতে। আচ্ছা, এই যে টপ এবং টপ দুইটা সমান না, এখানে যদি আমি একটা আকার দিয়ে দিই, এখানে যদি একটা আকার দিয়ে দিই তাহলে কি হয়েছিল, টপাটপ। অর্থাৎ টপ টপ থেকে হয়ে গেল টপাটপ, টপ টপ থেকে কি হয়ে গেল, টপাটপ। এই যে টপ টপ থেকে হয়ে গেল টপাটপ, এইটাই হচ্ছে অসমীকরণ। অর্থাৎ টপ টপ ছিল সমান, আর এখানে আকার নিয়ে আসার কারণে এটা অসমান হয়ে গেল, অসমীকরণ হয়ে গেল। একইভাবে আপনি যদি এই যে ধপ ধপ, ধপ ধপ, এই যে ধপ ধপ, এই যে দুইটা সমান ছিল না, এটাও ধপ এটাও ধপ সমান, এটাকে অসমীকরণ করবেন, অর্থাৎ অসমান বানাবেন। এই যে ধপাধপ, একটা অতিরিক্ত ধ্বনি নিয়ে এসে এটাকে এই যে সমতা ভেঙে দিবেন। ধপাধপ, এটা কি হবে, ধপা ধপ, এটা হয়ে যাবে কি, ধপাধপ। আশা করি এখন ক্লিয়ার হয়েছেন। আশা করি এই বিষয়টা সবাই ক্লিয়ার হয়েছেন। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকেন, আচ্ছা, বাশারুল ইসলাম বলেছে জালিয়া থেকে জফলা আসলো কেন। আচ্ছা, এখানে আমি শুরুতেই বলেছিলাম বাশারুল ইসলাম, এটা কিন্তু ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন, এখানে লেখার বিষয়টাকে আপনি যদি ফোকাস করেন তাহলে ধ্বনি পরিবর্তন শিখতে পারবেন না। মুখে উচ্চারণ করার সময়, মুখে উচ্চারণ করার সময় আমরা বলি না জালিয়া, জাইলা, এরকম বলি, মুখে এক এক জায়গায় এক এক ধরনের শব্দ ব্যবহার করি। এই যে জালিয়া শব্দটাকে আমরা অনেক জায়গায় জাইলা বলি, তাহলে এই যে জাইলা বলার কারণে এই জফলাটা দিয়ে জাইলা উচ্চারণ করা হয়েছে। অর্থাৎ এই যে ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে জালিয়া থেকে জাইলা, এই কারণেই হয়েছে। আচ্ছা, যারা ক্লিয়ার হয়েছেন তারা একটু কিন্তু একটু বলেন যে ক্লিয়ার, বা ইয়েস ডান, ইয়েস ডান লেখেন। আর আমি একটা ফোন করব, আমাকে লাইভের মধ্যে ফোন দিচ্ছে, লাইভের মধ্যে ফোন দিচ্ছে। তার আগে আমি আপনাদের একটু কাজ দিয়ে দিই, কাজ দিয়ে দিই। দেখেন, এবার আমরা একটু বিগত সালের বাছাই করা প্রশ্ন, 2 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে এবার একটু বলেন। 2 নম্বর প্রশ্নের উত্তর কি হবে একটু বলেন, তার মধ্যে আমি একটু একজনকে ফোন দেব। হুম, 2 নম্বর প্রশ্নের উত্তর কি হবে, এটা কিন্তু 35তম বিসিএস এ আসা প্রশ্ন, এটা নিবন্ধনেও আসবে, প্রাইমারিতেও আসবে। দ্রুত অ্যান্সার দেন। হুম, এখানে বলছে নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়, কোনটা ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়, সেই প্রশ্নের অ্যান্সারটা একটু দেন। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়, বলেন। বাসায় আছি। আর রুমে আসেন, হ্যাঁ রুমে আসেন। আচ্ছা, আমি একটু লাইভে নিচ্ছি, আসেন। ওকে, পাপ্পু আসছে, দরজা খুলে দাও আর করে নাও। আচ্ছা, দুঃখিত যে আমার একটা ইমার্জেন্সি ফোন আসছিল, বাসায় একটা গেস্ট আসছে। তো আপনারা এই 2 নম্বর প্রশ্নের উত্তরটা একটু দেবেন, যে নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়। দেখেন, আমরা কিন্তু একটু আগে এখানে 29টা ইয়াটা বাদ পড়ে গেছে, তাই না। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়, নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়। ধ্বনি পরিবর্তনের যতগুলো নিয়ম আসবে, একটু আগে আমরা উপনিহিতে শিখলাম, অর্থাৎ এটা আছে অভিশ্রুতি, এটাও নিয়মের মধ্যে আছে, ধ্বনি বিপর্যয়, এটাও কিন্তু নিয়মের মধ্যে আছে। সো আমরা জানি প্রাতিপদিক, এটা কিন্তু ধ্বনি পরিবর্তনের মধ্যে নেই, এটা কিন্তু শব্দের মধ্যে আছে। প্রাতিপদিকটা কোথায় আছে, প্রাতিপদিক মানে মূল শব্দকে মূলত প্রাতিপদিক বলে। হ্যাঁ, এখানে আসতে বলো। তাহলে এটা কিন্তু ধ্বনি পরিবর্তনের মধ্যে এই নিয়মগুলো আছে, নাই কোনটা, প্রাতিপদিক। তাহলে এখানে বলা হয়েছে নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়, তাহলে প্রাতিপদিক। সঠিক উত্তর হবে কোনটা, প্রাতিপদিক, প্রাতিপদিক। তাহলে কে কে সঠিক অ্যান্সার দিয়েছেন আমি একটু দেখে নিই। বলেছেন বাশারুল ইসলাম, সাদিকুল ইসলাম, আর সাদিকুল ইসলাম।
সিদরাতুল জাহান জুই, সবাই সঠিকভাবে অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা নেক্সট প্রশ্নে আমরা যাব। 2 নম্বর প্রশ্নের একটা অ্যান্সার দেবেন। 2 নম্বর প্রশ্নের অ্যান্সার দিবেন যে পিচাস থেকে পিচাস পরিবর্তনকে কি বলা হয়। এই যে পিচাস থেকে পিচাস, এই যে পরিবর্তন হলো, এই পরিবর্তনকে ধ্বনি পরিবর্তনের আমরা অনেকগুলো রুল কিন্তু স্কিপ করে ডাইরেক্ট প্রশ্নে চলে এসেছি যে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে এবং বাছাই করা প্রশ্ন এগুলো। তাহলে বলবেন যে এই পিচাস থেকে এই যে পিচাস থেকে হলো কি পিচাস, তাহলে এটা কি পরিবর্তন? এটা কি স্বরভক্তির পরিবর্তন, নাকি স্বরসংগতির পরিবর্তন, নাকি ধ্বনি বিপর্যয় হয়েছে, নাকি ধ্বনি বিকার হয়েছে? দ্রুত অ্যান্সার দিবেন। স্যার নিবন্ধনের কেমন পরিবর্তন আসতে পারে? আচ্ছা এটা অন্য একটা ভিডিওতে আলোচনা করি। নিবন্ধনের প্রিলি থাকছে এটা আপনারা নো ডাউট, তবে পরিবর্তনটা আসবে এ বিষয়ে সাদিক স্যার বলবেন। আচ্ছা সাদিকুল ইসলাম বলেছেন যে এটা ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন অন্য কেউ বলতে চান যে এটা কি পরিবর্তন? এটা কি স্বরভক্তি, নাকি এটা স্বরসংগতি, নাকি ধ্বনি বিপর্যয়, নাকি ধ্বনি বিকার? আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আজকের পরে আমি সব টপিকস হয়তো আমাদের আগে আলোচনা করতে পারবো না, তবে যে টপিকসগুলো আলোচনা করছি এইটা যদি যে কোনো বই খুলে একটু একবার পড়ে নেন, আমি ঝড়ে যখন বিপর্যয় হয় চলে যেতে পারে, অন্যজনের বাড়ির জিনিস আপনার বাড়ি চলে আসতে পারে, তাই না? তাহলে ঝড় একটা বিপর্যয়, এই বিপর্যয়ের সময় আপনার বাড়ির যে কোনো জিনিস উড়ে অন্যজনের বাড়িতে উড়ে চলে যেতে পারে, অন্য বাড়ির জিনিস আপনার বাড়ি চলে আসতে পারে। তাহলে এইটা বিপর্যয় যখন ঘটে তখন এই জিনিসটা ঘটে, তাহলে এটার কি হবে? ধ্বনি বিপর্যয় ঘটেছে। অর্থাৎ এই যে তালবুস এই শেষে চলে গেছে, আর এখানে দেখেন এটা মাঝখানে ছিল, এটা শেষে চলে গেছিল, অর্থাৎ এই চ এবং তালবুসা এই দুইটার স্থান পরিবর্তন হয়ে গেছে। কি কারণে? ঝড়ে যেমন বিপর্যয় হয়, এক জায়গায় বর্ণ অন্য জায়গায় চলে যায়, অনুরূপভাবে এই জিনিসটা এখানে ঘটেছে। আপনারা যদি এই যে আমার ঝড়ের সাথে তুলনা করে এই জিনিসটাই উপমা দিয়ে মনে রাখতে পারেন, তাহলে ধ্বনি বিপর্যয়ে আপনাদের আর কখনোই ভুল হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনাদের আরো কয়েকটা উদাহরণ দেব ধ্বনি বিপর্যয়ের। এখন দেখেন লাফ, লাফ ফর লাফ, এই লাফ থেকে হয়ে গেল ফাল, লাফ থেকে কি হয়ে গেল? ফাল, লাফ থেকে ফাল। তাহলে বলেন তো এটা কিসের পরিবর্তন? আপনারাই বলবেন এটা কিসের পরিবর্তন, এটা কিসের পরিবর্তন? অপশন এই চারটাই দিলাম, এই লাফ থেকে ফাল স্বরভক্তি, নাকি স্বরসংগতি, নাকি ধ্বনি বিপর্যয়, নাকি ধ্বনি বিকার? কোনটার পরিবর্তন হয়েছে এখানে? আমি বললাম এই যে লাফ থেকে হয়ে গেল কোনটা? ফাল। এটা কিসের পরিবর্তন? একটু দ্রুত অ্যান্সার দেবেন। সাদিকুল ইসলাম বলেছেন স্যার ধ্বনি বিপর্যয় হবে, থ্যাংক ইউ ভেরি মাচ। সরি স্যার ভুল হয়েছে, এটা ধ্বনি বিপর্যয় হবে। ওকে আজান হয়ে গেছে। সো এই দেখেন এটাও কিসের উদাহরণ হবে? দ্রুত অ্যান্সার দেবেন। এই যে ল এবং ফ এদের স্থান বিনিময় হয়ে গেছে না, ঝড়ে এটা এক জায়গার জিনিস অন্য জায়গায় চলে গেছে, অন্য জায়গার জিনিস এখানে চলে এসেছে, এই যে ল এবং ফর স্থান বিনিময় ঘটে গেছে। সো এইটা কিন্তু ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। এটাও কিসের উদাহরণ? ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। আপনারা যদি এই টপিকসটা এখনো পর্যন্ত যে টপিকস নিয়ে আলোচনা করেছি আমরা শুরু থেকে যদি আর একটু মেমোরাইজ করাই দিই, প্রথমে স্বরাগমের কথা বলেছিলাম। স্বরাগম মানে স্বরের আগমন ঘটবে, সেটা বাক্যের শুরুতে হলে আদি স্বরাগম, মাঝখানে হলে মধ্য স্বরাগম, শেষে হলে অন্ত স্বরাগম। তারপরে যে বিষয়টা নিয়ে কথা বলেছি সে অপিনিহিতি। অপিনিহিতি মানে হচ্ছে পরের ইকার বা উকার আগেই উচ্চারিত হবে, সেটা হবে অপিনিহিতি। এখন যে বিষয়টি নিয়ে কথা বললাম যে একটা বর্ণ তার স্থান বিনিময় যদি করে, একটা বর্ণ এক জায়গায় ছিল অন্য জায়গায় চলে যায়, সেটা কি হয়ে যাবে? সেটা ধ্বনি বিপর্যয়। তারপরে আমরা দেখলাম যে অসমীকরণ। অসমীকরণটা কি? যে ধপ ধপ দুইটা সমান ছিল, তার মাঝখানে একটা অতিরিক্ত বর্ণের আগমন ঘটেছিল, ধপ ধপ থেকে হয়ে গেছিল ধপাধপ, একদিন টপ টপ থেকে হয়েছিল টপাটপ, সেটা হচ্ছে অসমীকরণ। এই পুরা বিষয়গুলো যে টপিকসগুলো নিয়ে কথা বলেছি এটা সবগুলো ক্লিয়ার কে কে? যারা যারা ক্লিয়ার একটু কমেন্টসে জানান ইয়েস, ইয়েস লিখে জানান। আচ্ছা এই ক্লাসটার বাকি আরো 2টা পর্ব করা যেতে পারে, তাহলে ধ্বনি পরিবর্তনের আর কোনো সংশয় কোনো সন্দেহ আপনাদের থাকবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। কে কে চান এই বাকি 2টা পর্ব বা একটি পর্বে আমি ধ্বনি পরিবর্তনটা শেষ করি? তারা একটু ইয়েস লিখুন। যেহেতু আজান পড়ে গেছে এবং একই সাথে আমার বাড়িতে একটা গেস্ট এসেছে এই ক্লাস নিয়ে চলাকালীন সময়ে, সো আমি আর কন্টিনিউ করতে পারছি না। কে কে চান যে আমি আরো ধ্বনি পরিবর্তনের উপর আরো ক্লাস নিই, সমাসের উপর ক্লাস নিই, আপনাদের কারো প্রকৃতি প্রত্যয় যা কিছু আছে ব্রাহ্ম চিহ্ন মানে বাংলার বস বানানোর জন্য আমি জি এম জাহাঙ্গীর আলম আপনাদের সাথে থাকবো। কে কে চান তারা সবাই লিখুন ইয়েস। তানজিনা মিলি বলেছেন ইয়েস, সিদ্ধাতুল জাহান জুই বলেছেন ইয়েস। আপনারা লাইভে অনেকেই যুক্ত থাকেন, আমি দেখেছি যে এই পেজে ক্লাস নিলে আপনারা অন্তত 100 জনের উপরে লাইভে থাকেন।
সো এই সময়টা অসময় আমি এর পর থেকে মানে মানে অন্তত 2-3 ঘন্টা আগেই শিডিউল দিয়ে আমি ক্লাসে আসব। আশা করি সবাই যুক্ত থাকবেন। আর আজকের ক্লাসটি কেমন লেগেছে একটু এই পেজের কমেন্টসে একটু লিখবেন। আপনার ভালো লাগুক বা খারাপ লাগুক সেটা কমেন্টসে লিখবেন। আশা করি আমি আরো বেশি উৎসাহিত হব। যদি খারাপ লাগে সেজন্য আমি আরো বেশি সচেতন হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে সাদিক স্যারের এই পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছে। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।